দারুল উলুম দেওবন্দ যখন শুরু হয় তখনকার ঠিক যেই সিলেবাসটা ছিল আজকের সময় এসে কিন্তু হুবহু সেই সিলেবাসটা তারা বহাল রাখেন নাই। আমরা দেশে এসেছে একটু পরিবর্তন এসেছে, ওনারা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে, অথবা হলো তৎকালীন সময়ের মধ্যে ওখানে অনেকগুলো বিষয় ছিল পরবর্তীতে বাদ দিয়েছেন। আমরা বাংলাদেশের মধ্যে যদি বলি, কিছুদিন আগে যে ইন্তিকাল করেছেন আমাদের এক মহিরুহ সুলতান জগনদীব রহিমাহুল্লাহ, আমার ওস্তাদ ছিলেন। সুলতান জগনদীব রহিমাহুল্লাহ নতুন ধারার একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নেসাবের সাথে যুক্ত করে আরেকটা তিনি নিয়ে আসছেন। আমি এটা বুঝাতে চাচ্ছি যে দারুল উলুম দেওবন্দ ঠিক যেই সিলেবাসের উপরে ছিলেন তার মধ্যে কিন্তু অনেকগুলো সংস্কার সময়ের প্রয়োজন হয়েছে। আসসালামু আলাইকুম, আওয়ার ইসলামের সমকালীন আলাপে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কওমি মাদ্রাসার স্বীকৃতির বাস্তবায়ন নিয়ে। সাথে আছি কাজী ইনজামামুল হক এবং আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মেশকাতুল ইসলাম। কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হয়েছে আজকে প্রায় 10 বছর হয়ে গেল, এখন পর্যন্ত এটির বাস্তবায়ন দেখা যায়নি। স্বীকৃতির প্রয়োজনীয়তা কতটুকু জরুরি? কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়েছে আজ প্রায় 10 বছর কাছাকাছি হচ্ছে। 2017 সালে মৌখিক একটা সিদ্ধান্ত দিয়েছিল এপ্রিল মাসে, 11 এপ্রিল। পরবর্তীতে 2018 সালের সেপ্টেম্বর এটা চূড়ান্ত অনুমোদন হয়। তো 10 বছর কাছাকাছি হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এটার কার্যকর কোনো কিছু হচ্ছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাকি এখানে যে বিষয়টা বললেন যে আদৌ কতটুকুন প্রয়োজন, স্বীকৃতি এক বিষয়, আরেকটা হচ্ছে স্বীকৃতির মূল্যায়ন। স্বীকৃতির প্রয়োজনটা তখন ছিল এই জন্যে, আমরা কওমি মাদ্রাসায় যারা পড়েছি বা এখন তখন যারা পড়েছে মূলত, এখন তো এটা সমস্যাটা আর নেই। দীর্ঘ একটা সময় পর্যন্ত এখানে পড়াশোনা করছে, কিন্তু সরকারের যে আদমশুমারি হয়, আদমশুমারিতে কিন্তু এই বিশাল একটা জনগোষ্ঠী শিক্ষিত হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না। একটা মারাত্মক প্রশ্ন এখানে ছিল। আরেকটা হচ্ছে সমাজ যেদিকে যায়, সমাজের স্রোতের সাথে মিশে থাকা অথবা হচ্ছে তাল মিলিয়ে চলা একটা বিষয় থাকে। এই দুটো বিষয় বেসিক্যালি ছিল না বলে স্বীকৃতির একটা প্রয়োজন ছিল। এখন যে প্রশ্নটা আসছে যে এই স্বীকৃতিটা কতটুকুন কার্যকর হচ্ছে বা কেমন কি, পড়াশোনা করছি, কিন্তু এই পড়াশোনা করার সময়ের মধ্যে যদি বলেন বাংলাদেশে যে সকল ধারায় পড়াশোনা চলে, সবচেয়ে চমৎকার পড়াশোনা করানো হয় একেবারে খুব করে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে। এখানে শিক্ষার সাথে সাথে দীক্ষার যে বিষয়টা, পড়াশোনার সাথে সাথে আমল আখলাকের যে বিষয়টা সেটা থাকে, একজন শিক্ষার্থী সহজেই নৈতিক হয়ে ওঠে। তো এই মতাবস্থায় স্বীকৃতির প্রয়োজনটা এই জন্যে, এত নৈতিক জনগোষ্ঠী এখানে হচ্ছে, কিন্তু এই নৈতিক জনগোষ্ঠীর নৈতিকতাটা যেখানে সবচেয়ে বেশি প্রয়োগ করা প্রয়োজন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেখানে প্রয়োগ করা যাচ্ছে না। ফলে এখানে যেন সুযোগটা সৃষ্টি হয়, ওই জন্য স্বীকৃতির খুব বেশি প্রয়োজন ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যে উপমহাদেশের একেবারে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত যে কোনো আন্দোলন সংগ্রামে মাদ্রাসার ছেলেদের একটা সক্রিয় ভূমিকা থাকে, কিন্তু যাদের রক্ত ঘামের উপর ভিত্তি করে একটা জিনিস তৈরি হয় তাদের একটা মূল্যায়ন, এটা খুব বেশি প্রয়োজন ছিল। এভাবে ধরে নেন আমাদের কাজের যে পরিধি, আমি এখানে বলবো না সুযোগ সুবিধা, আমি বলবো হচ্ছে আমাদের কাজের যে পরিধি বা দেশের সেবা করার যে পরিধি, এই পরিধিকে বিস্তৃত করার জন্য এই স্বীকৃতির খুব বেশি প্রয়োজন ছিল। বাকি এই 10 বছর হয়ে যাচ্ছে, এটা বাস্তবায়ন হচ্ছে না। এটা আসলে মানে কোথায় গিয়ে বাস্তবায়ন হচ্ছে না এটা আমাদেরও বোধগম্য না। আমরা মানে যে প্রশ্ন এদিকে আসছে, আমরাও সেই প্রশ্ন মানে ঘুরপাক খাই, কেন এটা হচ্ছে না? এটা হওয়ার দরকার ছিল, হওয়ার কথা ছিল, কেন এটা হচ্ছে না? এটা হচ্ছে না ফলে আমরা অনেকগুলো সমস্যার সম্মুখীন হই। অনেকগুলো সমস্যার সম্মুখীন বলতে আমি যদি সুনির্দিষ্ট করে বলি, কওমি মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে আসে তারা ইসলাম সম্পর্কে অধিক অবগত হয়। ফলে তারা যেখানে গিয়ে ভূমিকা রাখার দরকার ছিল, কথা ছিল, প্রয়োজন ছিল, সেখানে রাখতে না পারার কারণে অন্যরা সেখানে গিয়ে ভূমিকা রাখার চেষ্টা করছে, তবে ভূমিকা রাখছে। ফলে কি হয়, সঠিক ইসলামের যে বিষয়টা সেটা থেকে দেশ, উম্মাহ, জাতি বঞ্চিত হচ্ছে। তো এই ক্ষেত্রে একটা স্বীকৃতির প্রয়োজন ছিল। অনেকেই বলেন স্বীকৃতি বাস্তবায়ন হলে যেমন লাভ রয়েছে তেমনি ক্ষতিও রয়েছে, ব্যাপারটা কি আসলে এমন? এটা আসলে আমি যেটা মনে করি আপেক্ষিক। মানে একজন ব্যক্তি কারো কাছে ভালো আর কারো কাছে খারাপ, বিষয়টা হচ্ছে আপেক্ষিক, এমনটাই। আমরা যারা শুনে থাকি যে স্বীকৃতি বাস্তবায়ন হলে ক্ষতি হবে, তো সেখানে যে বিষয়টা আমরা প্রথম শুনি সেটা হচ্ছে কওমি মাদ্রাসার যে স্বকীয়তা আছে সেই স্বকীয়তা নষ্ট হবে। এরপরে দারুল উলুম দেওবন্দের যে অষ্টম মূলনীতি ছিল, সেই অষ্টম মূলনীতি বিরুদ্ধাচরণ করা হবে বা এই টাইপের কিছু আমরা শুনি। কিন্তু এখানে লাভের কথা যেগুলো শুনি, লাভের কথার মধ্যে আমি একটু আগে যে বলেছিলাম, আমাদের অনেক জায়গায় কাজ করার সুযোগ,
আমি এটা থেকে ভিন্ন ভাষায় বলি যে কাজ করার সুযোগ সুবিধা না, বরং হচ্ছে কাজ করার যে একটা আমাদের দায়িত্ব ছিল, বা দেশ হিসেবে, দেশের নাগরিক হিসেবে দেশকে আমি দেওয়ার, আমার ভিতরে যে একটা তাড়না আছে, আমি সেই তাড়নাটা নিজের মধ্যে পুষছি, কোথাও কাজে লাগাতে পারছি না। তো এই বিষয়টা আমরা বলতে পারি। এখানে আমি যেটা বললাম যে স্বকীয়তা নষ্ট হওয়া, দেখেন কওমি মাদ্রাসার মধ্যে যদি স্বীকৃতি নেয়, স্বীকৃতির সাথে স্বকীয়তার আমি খুব একটা সম্পর্ক দেখি না। কারণ হলো স্বীকৃতির হচ্ছে কি, এখানে দুটি বিষয়, একটা হচ্ছে এটা একটা শিক্ষা ব্যবস্থা, এখানে যারা পড়াশোনা করছে তারা দেশের চলমান আইনে তারা শিক্ষিত, এটা হচ্ছে একটা স্বীকৃতি। আরেকটা হচ্ছে এই স্বীকৃতির কার্যকর মূল্যায়ন বা এই স্বীকৃতির কার্যকর বাস্তবায়ন। এটা হচ্ছে এই স্বীকৃতি যার থাকবে সে এই ক্ষেত্রে কাজ করতে পারবে। আমরা জানি হচ্ছে দেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, ওরা কিন্তু সরকার থেকে বেতনও নেয়, সরকার থেকে সুযোগ সুবিধাও নেয়, কিন্তু ওদের সিলেবাসটা কিন্তু নিজের মতো করে তারা করে। ওদের পরীক্ষা, ওদের ছুটি, ওদের সামগ্রিক সব কিছু, ড্রেস কোড বা সব কিছু নিজের মতো করে করে। তো ওইটাও কিন্তু এক ধরনের স্বকীয়। আমরা তো অতটুকুন বলছি না যে সরকার থেকে সুযোগ সুবিধা নেওয়া বা এই টাইপের কিছু না, কিন্তু হচ্ছে আমরা পড়াশোনা করছি, আমরা শিক্ষিত, এটা আইনি ভিত্তি আলহামদুলিল্লাহ হয়েছে। বাকি এই শিক্ষিতর পরে আমরা যেখানে যেখানে কাজ করার মতো পারি সেখানে সেখানে সুযোগটা তৈরি করে দেওয়া, ক্ষতি আমি সে অর্থে দেখি না। বাকি লাভের যে বিষয়টা বললেন, লাভের ক্ষেত্রে আমি ব্যক্তি লাভের চেয়ে এখানে দেশের লাভটা খুব বেশি দেখি। কারণ এখানে যারা পড়াশোনা করছে তারা যদি বলি, যেটা আবেদন করা হয়েছিল ইসলামী স্টাডিজ এবং আরবি সাহিত্য বিভাগে ওদেরকে একটা স্বীকৃতি দেওয়া হোক, তো এই ক্ষেত্রে যদি বলি এখানে তারা কোথায় কোথায় পারে, তারা হচ্ছে ব্যাংকগুলোতে মুরাকিব হিসেবে আসতে পারে, এরপরে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী বা এমন যেগুলো আছে ওখানে তারা ধর্মীয় শিক্ষক হিসেবে আসতে পারে, এরপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেখানে ধর্মীয় শিক্ষক প্রয়োজন হয় সেখানে আসতে পারে, এরপরে আলিয়া মাদ্রাসাগুলোতে শিক্ষকের প্রয়োজন হয় সেখানে আসতে পারে, এরপরে সরকারের যেগুলো মসজিদ আছে সেখানে আসতে পারে, ইসলামিক ফাউন্ডেশনের অনেকগুলো পদ আছে সেখানে আসতে পারে। আমরা দেখবো হচ্ছে অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলো কাজ করার মতো। তো এই কাজগুলো করতে পারলে ব্যক্তির চেয়ে এখানে প্রতিষ্ঠানগুলো বেশি লাভবান হবে। কারণ আমরা জানি হচ্ছে যদি আমি আমাদের সীমান্ত পাহারাদের সেনাবাহিনী বা বিডিআর সীমান্ত পাহারাদের, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী খুব এগিয়ে থাকে, ওদেরকে যদি আমি ধর্মীয় চিন্তা, ধর্মীয় চেতনাটা বাস্তবে করতে অনুপ্রবেশ বলবো না, মানে এটা যদি ওনাদেরকে ভালো করে বুঝতে পারে, অনুভব করাতে পারে, তাহলে তারা যদি আমার সেই চিন্তা, আমার সেই ধর্মের তারা অনুভব করে, তাহলে সেটা বিশাল কাজ হয়ে আসবে। কিন্তু আজকে সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা না বরং উম্মাহ বঞ্চিত হচ্ছে। তো এখানে আমি জিনিসটা লাভের দেখি। জি, খুব সুন্দর বলেছেন। তবে প্রচলিত যে পদ্ধতি রয়েছে, আপনি কি চাচ্ছেন যে সেই পদ্ধতিতেই স্বীকৃতির বাস্তবায়নটা হোক, নাকি ভিন্ন কোনো পদ্ধতি বা আরও কিছু যোগ করা উচিত এর মধ্যে? একটু চমৎকার বিষয় বলেছেন। আমি এই ক্ষেত্রে ইতিহাসে একটু যেতে চাচ্ছি। দেখেন, দারুল উলুম দেওবন্দ যখন শুরু হয় তখনকার ঠিক যে সিলেবাসটা ছিল আজকের সময় এসে কিন্তু হুবহু সেই সিলেবাসটা তারা বহাল রাখেন নাই। আমরা দেশে এসেছে, একটু পরিবর্তন এসেছে, ওনারা বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে, অথবা হলো তৎকালীন সময়ের মধ্যে ওখানে অনেকগুলো বিষয় ছিল, পরবর্তীতে বাদ দিয়েছেন। আমরা বাংলাদেশের মধ্যে যদি বলি, কিছুদিন আগে যে ইন্তিকাল করেছেন আমাদের এক মহিরুহ সুলতান জগনদীবি রহিমাহুল্লাহ, আমার ওস্তাদ ছিলেন। সুলতান জগনদীবি রহিমাহুল্লাহ নতুন ধারার একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নেশাবের সাথে যুক্ত করে আরেকটা তিনি নিয়ে আসছেন। আমি এটা বুঝাতে চাচ্ছি যে দারুল উলুম দেওবন্দ ঠিক যেই সিলেবাসের উপরে ছিলেন তার মধ্যে কিন্তু অনেকগুলো সংস্কার সময়ের প্রয়োজন হয়েছে। তো প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা কওমি মাদ্রাসার মধ্যে চলে, তো এখানে আসলে অনেকগুলো মাদ্রাসায় মৌলিক জিনিসটা এক, কিন্তু ভিন্ন 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 কিতাব অনেক জায়গায় পড়ানো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, আমাকে দেশের জন্য কাজ করতে হলে মৌলিক যে বিষয়গুলো প্রয়োজন আছে আমাকে সেগুলো অবশ্যই এখানে অন্তর্ভুক্ত করা দরকার। আমি মৌলিক বিষয়ের ক্ষেত্রে এখানে বলছি না একজন ব্যক্তি বাংলার মধ্যে সে অনেক উন্নত হয়ে যাচ্ছে, ইংলিশে অনেক উন্নত হচ্ছে, অথবা সে অনেকগুলো পড়াশোনা করছে বিজ্ঞান কেন্দ্রিক, আমি সেটা বলছি না। মৌলিক যেই জিনিসটার প্রয়োজন দেশের সেবা করার জন্য যুক্ত করা দরকার, সেটা অবশ্যই যুক্ত করতে হবে। এবং এটা অবশ্যই ভালো লাগার দিক হচ্ছে ঢাকা শহরের অনেক মাদ্রাসা কিন্তু ইতিমধ্যে সেগুলো যুক্ত আছে। শুধুমাত্র আমি তো এটাও বলি যে আমাদের অনার্স মাস্টার্স করা বাংলার বিষয়ে অনার্স মাস্টার্স করা অনেকের চেয়ে আমাদের মাদ্রাসায় পড়েও একজন ছাত্র অনেক ভালো বাংলা জানে, এটা এবং স্বীকৃত। তারা তো জানে, কিন্তু সেই জানাটার মূল্যায়নটা হচ্ছে না, প্রয়োগটা হচ্ছে না। তা আমি শুধুমাত্র বলবো অতটুকুন পরিমাণ সংযুক্ত করা দরকার, যেটুকুন পরিমাণ হলে আমরা দেশের জন্য কিছু করতে পারবো। তো রাষ্ট্রীয় যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং কওমি মাদ্রাসার প্রচলিত শিক্ষা ব্যবস্থা, এটা তো একটু পার্থক্য রয়েছে। তো এটার সাথে কিভাবে সমন্বয় করা, বা এটা আদৌ সম্ভব কিনা, বা এখানে সরকারের করণীয় কি থাকতে পারে বলে মনে করেন? এটা চমৎকার বিষয় বলেছেন যে সমন্বয় করা।
আমি এখানে সমন্বয় করা বলতে যদি বলি যে একটা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে যাওয়া অথবা একটা মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়া, এটা কিন্তু না। এখানে সমন্বয় বলতে আমি একটু আগে যেটা বললাম, বাংলাদেশের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় একটা ধারা, তার দ্বারা সে চলে, প্রাইভেট ইউনিভার্সিটি তার দ্বারা সে চলে, স্কুল কলেজ তার দ্বারা সে চলে, আলিয়া মাদ্রাসা তার দ্বারা সে চলে। তো কই মাদ্রাসাটা একটা ধারা, এটার দ্বারা এটা চলবে, এখানে ওইটার সাথে সমন্বয় করার প্রয়োজন আমার তেমন একটা হচ্ছে না। হ্যাঁ, আমি একটু আগে যেটা বললাম, মৌলিক যা কিছু অন্তর্ভুক্ত করতে হবে, এখানে একটা সমন্বয় করা দরকার। সমন্বয়টা হচ্ছে আমাদেরকে যে ডিগ্রি দেওয়া হলো সেটা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি। তো স্নাতককে বাদ দিয়ে স্নাতকোত্তর করার কারণে আমাদের বেশ কিছু সংকট এখানে সামনে রয়েছে, বা এটার ফলে আমরা অনেক জায়গায় যেতে পারছি না। তো এখানে আমাদের যে ক্লাসগুলো আছে, ধরুন কাফিয়া, এরপরে হচ্ছে শরহে বেকায়া, এরপরে মেশকাত, ওখানে একটা মান দিয়ে দেওয়া, আমরা বলতে পারি যে হচ্ছে কাফিয়াকে দাখিলের মান দিয়ে দেওয়া, এরপরে হচ্ছে চাহারুম বা শরহে বেকায়াকে আলিমের মান দিয়ে দেওয়া, মিশকাত বা ফজিলতকে অনার্সের মান দিয়ে দেওয়া। এবং যদি বলে আলিয়া মাদ্রাসার সাথে যদি এখানে সম্পৃক্ত করেন, সমন্বয় করেন, এখানে সমান্তরে যে আরবিগুলো পড়ানো হয়, অনেক চমৎকার আরবি কিন্তু মাদ্রাসাকে পড়ানো হয়, শুধুমাত্র মৌলিক কিছু সংযুক্ত করা। তো এখানে একেবারে সমন্বয় যেটা বিষয়, এটা কোনো প্রয়োজন নাই, বরং এটা স্বাতন্ত্রিক বিভাগ যেভাবে সেভাবে থাকবে, শুধুমাত্র এখানে কার্যকর মূল্যায়নটা হলেই চলবে। সরকারের এখানে করণীয়টা কেমন হতে পারে? সরকারের এখানে যে করণীয় আমি মনে করি সেটা হচ্ছে প্রথম যে করণীয় সেটা হচ্ছে আমাদের যারা বড়রা আছেন, বড়রা যদি একটু সমন্বয় করেন তাহলে সেটা খুব চমৎকারভাবে জিনিসটা হয়ে যায়। সরকারের যে করণীয়, এখানে সরকারের করণীয় আমি এই জন্য বলবো না, কারণ আমরা যখন স্বীকৃতি নিচ্ছি তখনই বলেছি এখানে সরকারের কোনো ধরনের আমরা হস্তক্ষেপ চাচ্ছি না। সুতরাং আমি যদি এখানে বলি যে এখানে সরকারের করণীয় চাচ্ছি, তাহলে আমি এক ধরনের সরকারের হস্তক্ষেপ কামনা করছি। আমি শুধুমাত্র বলবো যে স্বীকৃতি তারা দিয়েছে তারা যেন মূল্যায়নের কার্যকর ব্যবস্থা নেয়। কার্যকর ব্যবস্থার ক্ষেত্রে সরকারের একটা শিক্ষা মন্ত্রণালয় আছে, তারা গত সরকারের আমলে একটা আইন হয়েছে কই মাদ্রাসা কেন্দ্রিক, তারা ওখান থেকে কার্যকর উদ্যোগ নিবে। তবে আমি এখানে করণীয় বলে ওই জিনিসটা বলবো না যে জিনিসটার ফলে এখানে হস্তক্ষেপ চলে আসবে, ওই জন্য আমি সেটা বলতে চাচ্ছি না। তবে এখানে মুরব্বীদের সাথে তাদের আলোচনা করা উচিত, কিভাবে তারা এটির বাস্তবায়ন করবে, আমি সেটা বলতে চাচ্ছি। মুরব্বীদের সাথে আলোচনা করা উচিত, এবং এই আলোচনাটা ভাবে করা উচিত যে আপনারা অনেক নৈতিক দক্ষ জনশক্তি তৈরি করছেন, এই নৈতিক দক্ষ জনগোষ্ঠীকে দেশের স্বার্থে আমাদের প্রয়োজন হবে। এখন আমরা প্রস্তাবনা দিচ্ছি, আপনারা এই জিনিসগুলো ভেবে দেখেন, যদি আপনারা এই জিনিসগুলো করতে পারেন তাহলে আমরা এই নৈতিক জনগোষ্ঠীকে দিয়ে একটা নৈতিকতা সমৃদ্ধ দেশ উপহার দিতে পারবো। তা আগ বাড়িয়ে সেটা করতে পারেন চাইলে।